বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগতম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের অশেষ দোয়ার বরকতে আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরা ভালো আছি, সুস্থ আছি। আজ নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের সেই গুরুত্বপূর্ণ অঙ্কটি হচ্ছে অনুশীলনী সৃজনশীল 4 নম্বর অঙ্ক। অঙ্কটি বোর্ডে উদ্দীপকটি তুলে নিয়েছি। দেখো, উদ্দীপকে লেখা আছে আলম সার্ভিসেস সেন্টার 1 জানুয়ারি 2017 তারিখে নগদ 5 লক্ষ টাকা ও 75,000 টাকার আসবাবপত্র ও 55,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার শুরু করেন। উক্ত মাসে তার নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। জানুয়ারি 2 অফিস ভাড়া পরিশোধ 22,000 টাকা। জানুয়ারি 10 কাগজ ক্রয় 5,000 টাকা। জানুয়ারি 12 কম্পিউটার মেরামত খরচ 32,000 টাকা। জানুয়ারি 20 চেকের মজুরি প্রদান 8,500 টাকা এবং জানুয়ারি 25 প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি 13,000 টাকা এবং ভাউচার নং 503। প্রিয় শিক্ষার্থীরা, এই ছোট একটা উদ্দীপক, এই অঙ্কটাও বোর্ড পরীক্ষায়, স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষাতে বিভিন্ন সময় এসে থাকে। এটা একটি গুরুত্বপূর্ণ এবং কমন অঙ্ক। প্রশ্নে বলছে, দেখো, ক প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। আমরা জানি প্রারম্ভিক মূলধনের কাকে বলে। প্রারম্ভিক মূলধন হচ্ছে ব্যবসা শুরুর সময় যেই পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ নিয়ে কারবার শুরু করা হয় তাদের যোগফলকে কি বলা হয়? প্রারম্ভিক মূলধন বলে। আবার বলছি, প্রারম্ভিক মূলধন কাকে বলে? ব্যবসা শুরুর সময় যে পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে কারবার বা ব্যবসা শুরু করা হয় তাদের যোগফলকে প্রারম্ভিক মূলধন বলে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, 1 জানুয়ারি তারিখে ব্যবসাটা শুরু করেছে। এই সময় সে 3 ধরনের লেনদেন নিয়ে কারবারটা শুরু করছে। এক, নগদ 5 লক্ষ টাকা, 75,000 টাকার আসবাবপত্র, 55,000 টাকা ব্যাংক ঋণ। আমাদের সংজ্ঞায় কিন্তু স্থাবর অস্থাবর সম্পত্তির কথা বলেছে। এখানে অস্থাবর সম্পদ হচ্ছে নগদ, যাকে আমরা চলতি সম্পদ হিসেবে জানি, এবং স্থাবর সম্পদ হলো 75,000 টাকা, যা স্থায়ী সম্পদ হিসেবে আমরা জানি আসবাবপত্র। তাহলে এই 2 ধরনের সম্পদের যোগফলই হবে উক্ত অঙ্কের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। আর সম্পর্ক করে নেই ক নম্বর, প্রারম্ভিক মূলধনের নির্ণয়। প্রারম্ভিক মূলধনের পরিমাণ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তাহলে এখানে একটা ছক অঙ্কন করতে পারি আমরা। ছকটা কি? তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা। তারিখ বিবরণ টাকা। তবে তারিখের পরে কি লিখবো? 2017 ইন জানুয়ারি 1। এই ক্ষেত্রে কি কি সম্পদ নিয়ে কারবার শুরু করেছে? নগদান হিসাবে একটা সম্পদ 5 লক্ষ টাকা এবং আসবাবপত্র আরেকটি সম্পদ যার পরিমাণ 75,000 টাকা, যোগ করলে 5,75,000 টাকা। এটাই হলো প্রারম্ভিক মূলধনের পরিমাণ। নগদান হিসাব 5 লক্ষ টাকা, আসবাবপত্র হিসাব 75,000 টাকা, যার যোগফল হলো 5,75,000 টাকা,
এটাই হলো প্রারম্ভিক মূলধনের পরিমাণ। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো খ নম্বর অঙ্ক। খ নম্বর প্রশ্নে বলছে উপযুক্ত লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। আবারও একটি ছক অঙ্কন করতে হবে, আমরা মুছিয়ে নিলাম পূর্বের ছকটি। দেখো কারণ সহ বলেছে ডেবিট ক্রেডিট নির্ণয়। খ নম্বর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। সবটা হলো তারিখ সংশ্লিষ্ট হিসাব ডেবিট ক্রেডিট কারণ টাকা। তাহলে আমরা এখানে লিখব তারিখ, এই ঘরটা লিখব সংশ্লিষ্ট হিসাব। এখানে আমরা টাকার পরিমাণ লিখতে পারি টাকা, এখানে ডেবিট অবলিক ক্রেডিট এবং এখানে কারণ, যেহেতু কারণ সহ বলছে এখানে লিখব কারণ। 2017 জানুয়ারি 1, যেহেতু খ নম্বরে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা নেই, তাই উদ্দীপকে বা প্রশ্নে যে কয়েকটা তারিখ আছে প্রত্যেকটা তারিখকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। আসো 1 জানুয়ারি তারিখে আমরা জানি এখানে সংশ্লিষ্ট হিসাব, 1 তারিখের লেনদেনের সংশ্লিষ্ট হিসাব আছে নগদান হিসাব। টাকা কত? 5 লক্ষ টাকা। আরেকটা হিসাব আছে আসবাবপত্র হিসাব। টাকার পরিমাণ কত? ৭৫,০০০ টাকা। আরেকটা হিসাব আছে ঋণ হিসাব। টাকার পরিমাণ কত? ৫৫,০০০ টাকা। এবং মূলধন হিসাব। দেখো মূলধন হিসাবে টাকার পরিমাণ কত ছিল? মূলধন পরিমাণ টাকার ছিল ৫,৭৫,০০০ টাকা। এই ছিল প্রথম লেনদেনের সংশ্লিষ্ট হিসাব এবং টাকা উদ্দীপকে দেওয়া আছে, টাকাগুলো বসাই দিয়েছি। ডেবিট ক্রেডিট বসানোর সময় বা নির্ণয় করার সময় সূত্র প্রয়োগ করতে হচ্ছে। সেটা কি? যে সম্পদ যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে ডেবিট হয়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে দেখো নগদ অর্থ কারবার আগমন ঘটেছে, এটা ডেবিট হয়েছে, ডেবিট। এবং আসবাবপত্র এই সম্পদ বৃদ্ধি পেয়েছে, ডেবিট। ঋণ এটা হলো দায়, ক্রেডিট হয়েছে। ঋণ কি হয়েছে? ঋণ হিসাব ক্রেডিট হয়েছে। এবং মূলধন হিসাব ক্রেডিট হয়েছে, কারণ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে আমরা 1 তারিখের লেনদেন থেকে সম্পদ ডেবিট করেছি, দায় ক্রেডিট করেছি এবং মালিকানা সত্ত্ব মূলধন ক্রেডিট করেছি। এখানে কারণ সম্পদ বৃদ্ধি লিখব, সম্পদ বৃদ্ধি। কেন এই নগদানটা ডেবিট হলো? এই ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি লিখব কারণের মধ্যে। তাহলে আসবাবপত্র এখানেও সম্পদ বৃদ্ধি। তাহলে ঋণ এটা হলো দায় বৃদ্ধি, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এটা মূলধনের জন্য লিখব মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। 1 তারিখের লেনদেনটি আশা করি সকলেই বুঝতে পেরেছ। এবার আসো 2 তারিখের অফিস ভাড়া পরিশোধ। তাহলে এখানে সংশ্লিষ্ট হিসাব কি হবে? ভাড়া হিসাব ডেবিট হবে, ভাড়া হিসাব এবং নগদান হিসাব।
তাহলে ভাড়া হিসাবের জন্য টাকা কত? 22,000 টাকা। নগদান হিসাবের জন্য 22,000 টাকা। দেখো ভাড়া হিসাব হলো ডেবিট, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট। এখন কেন ডেবিট হলো? ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। আর সম্পদ হ্রাস। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের নগদ অর্থ যখন ডেবিট হয়েছিল তখন সম্পদ বৃদ্ধি, নগদান হিসাব ক্রেডিট হয়েছে, সম্পদ হ্রাস। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। সূত্রটি মনে থাকবে ইনশাআল্লাহ, চেষ্টা করো। এবার আসো 10 তারিখ জানুয়ারি 10 কাগজ ক্রয় 5,000 টাকা। এই ক্ষেত্রে আমরা কাগজকে মণিহারি হিসাব ধরব, মণিহারি হিসাব এবং নগদান হিসাব। মণিহারি হিসাব ডেবিট হবে, মণিহারি হিসাব কি হবে? ডেবিট হবে। আর নগদান হিসাব ক্রেডিট হবে, নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। টাকার পরিমাণ কত? 5,000। কেন মণিহারি হিসাব ডেবিট হলো? কারণ ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধির জন্য ডেবিট হলো। নগদ সম্পদ হ্রাস, নগদ অর্থ ক্রেডিট হলো কেন? হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে দেখো 2 তারিখের লেনদেন এবং 10 তারিখের লেনদেন কিন্তু একই কারণে একই নিয়মে লেখা হয়েছে। ভাড়া হিসাব ডেবিট, ব্যয় বৃদ্ধি, নগদান হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস। মণিহারি হিসাব ডেবিট, ব্যয় বৃদ্ধি, নগদান হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস। কারণ দুইটা দ্বারাই, দুটি লেনদেন দ্বারাই ব্যয় বোঝানো হয়েছে। এবার আসো 12 তারিখ কম্পিউটার মেরামত খরচ। 12 তারিখ মেরামত হিসাব ডেবিট, মেরামত হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানেও এই পূর্বের লেনদেনের মতোই 32,000 টাকা আমার মেরামত খরচ হয়েছে। 32,000 টাকা। আমরা কারণে কি লিখবো? কারণ লিখবো ব্যয় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস, ব্যয় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস। তাহলে 3, 2, 10, 12 এই তিনটি লেনদেনের একই কারণ, একই ধরনের হিসাব আমরা দেখতে পেয়েছি। 20 তারিখ হচ্ছে কি মজুরি প্রদান। 20 তারিখ মজুরি হিসাব ডেবিট হবে, মজুরি হিসাব ডেবিট। এবং এই ক্ষেত্রে দেখো মজুরি প্রদান করার ক্ষেত্রে কিন্তু নগদ টাকা প্রদান করা হয়নি, প্রদান করে হচ্ছে চেকের মাধ্যমে। চেক থাকলে আমরা জানি ব্যাংক হিসাব নামে লিপিবদ্ধ করতে হয়, অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে ব্যাংকের টাকার পরিমাণ হ্রাস পেয়েছে। তাহলে দেখো মজুরি হলো ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, আর হলো ব্যাংক ক্রেডিট হতে সম্পদ হ্রাস। তাহলে ব্যাংক কিন্তু এক ধরনের সম্পদ, ব্যাংক এক ধরনের সম্পদ। এবং সর্বশেষ 25 তারিখ, 25 তারিখ হচ্ছে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি। তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর কোন প্রশিক্ষণ ভাতা হিসাব? প্রশিক্ষণ ভাতা, ভাতা হিসাব ক্রেডিট। তাহলে টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ 13,000 টাকা। এখন কারণ কি লিখবো? নগদ দেখো প্রথমে নগদান হিসাব ডেবিট ছিল, সম্পদ বৃদ্ধি। এখনো নগদান হিসাব ডেবিট হয়েছে, আমরা কি লিখবো? সম্পদ বৃদ্ধি লিখবো, সম্পদ বৃদ্ধি। এবং প্রশিক্ষণ ভাতা ক্রেডিট হয়েছে, এটা হলো আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি। প্রশিক্ষণ ভাতা দ্বারা আয় বৃদ্ধি। তাহলে এই ছিল খ নম্বর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আসো গ নম্বর প্রশ্ন, যেখানে একটি ভাউচার প্রস্তুত করতে বলেছে, ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচার প্রস্তুত। আমরা লিখতে পারি, দেখো আনন্দ সার্ভিসেস
ঘ নম্বর হলো আলম সার্ভিসেস এর ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচার এটা একটা বক্সের মধ্যে রাখবা এবং এই পাশে তারিখ 25 জানুয়ারি 2017। এই পাশে গ্রহণকারী নাম, গ্রহণকারী নাম এবং ঠিকানা। এখানে ক্রেডিট ভাউচার নং, ক্রেডিট ভাউচার নং কত 503 এবং হিসাব খাতের নাম, হিসাব খাতের নাম, হিসাব খাতের নাম কমিশন প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি। এখানে একটা ছক হবে, তারিখ, বিবরণ, টাকা। দেখো এখানে তারিখ, বিবরণ, টাকা। তারিখ কত লিখবো 2017 জানুয়ারি 25। এখানে বিবরণে লিখবো প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি। টাকা কত 13,000 টাকা, যোগ করলে 13,000 টাকা। এটা লিখবো টাকা কোথায়, টাকা কোথায় কত 13,000 টাকা মাত্র। তো শিক্ষার্থীরা এখানে 4 ধরনের স্বাক্ষর লাগে, যেমন হিসাব রক্ষক, হিসাব রক্ষক, কেশিয়ার, ব্যবস্থাপক ও গ্রহণকারী। এই 4 ধরনের ব্যক্তির স্বাক্ষর থাকে ভাউচারের মধ্যে। এই ছিল তোমার ক্রেডিট ভাউচার। আশা করি তোমরা অঙ্কটা সকলে বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।